Assalamu alaikum. The boss is back. The boss is back in big screen. এভাবেই তো লিখছে তাই না? যাক, মোটামুটি সবাইরে চুপ করে দিছে, একদম চুপ। মানে আছে না যে এত হচ্ছে, এটাকে নিয়ে কথা হচ্ছে, দাগি টিমের কোনো প্রমোশনাল নাই, কোনো ঘুমায় আছে তারা, সামনে ঈদের আর অল্প দিন বাকি, এখনো তাদের কোনো প্রচারণা নাই, বহু কথা উঠছে, ভয় পাইছে, পিছায় যাচ্ছে, ঈদে আসবে না, বরবাদে ডরাইছে, অনেক কিছুই বলছে। কিন্তু ভাই 1 মিনিট 7 সেকেন্ডের যে টিজারটা দিছে দাগি, দ্য বস রিটার্নস টু দ্য বিগ স্ক্রিন, একেবারে সত্যি কথা। স্ক্রিনে যেটা লিখছে, দ্য বস রিটার্নস টু দ্য বিগ স্ক্রিন, রিটার্ন কাকে বলা হয়? যে চলে যায় তাকে তো রিটার্ন বলা হয়। নিশো কি চলে গিয়েছিল? নিশো কি সিনেমা ছেড়ে দিয়েছিল? তাহলে কেন তারা লিখলো দ্য বস রিটার্নস? না, দ্য বস ইজ অলওয়েজ দেয়ার। আর দ্য বস, বস কাকে বলে? বস আফরান নিশোকে বলে। হ্যাঁ, আফরান নিশোর ভক্তরা আফরান নিশোকে বস বলে। কেন বলে? কবে থেকে বলে? কোন নাটক থেকে বলে? নাটক, হ্যাঁ, নাটক থেকেই বলে। নাটক থেকেই নিশোকে সবাই বস বলে। জেমসকে বলে গুরু, নিশোকে বলে বস, মোশাররফ করিমকেও বলে গুরু। এরকম এক একজন অভিনয় শিল্পীকে এক একটা টার্মে অনেকেই ডাকে। তো সেইটা বিষয় না, আজকে শুধুমাত্র টিজার নিয়েই কথা বলবো। 1 মিনিট 6 সেকেন্ডের টিজার, টিজারের শুরুতেই একটা টপ শর্ট প্যান্ট করে নিশোকে পেছন থেকে ধরে এবং নিশো তার বাবাকে স্মরণ করে। বাবা তাকে বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য থাকতে হবে। আর সে জীবনের লক্ষ্যটা উপলব্ধি করে জেলখানায় যাওয়ার পরে। কারণ একবার যার জেলের দাগ লেগে যায় যার গায়ে, সেই দাগই হয়ে যায়। মানে বিষয়টা এরকম বুঝাইছে যে জেলখানায় আসলে সংশোধনাগার। জেলখানায় মানুষ নিজেকে, নিজের জেলখানায় সন্ত্রাসীকে, অপরাধীকে সংশোধন করতে পাঠায়। কিন্তু আফরান নিশো সেখানে সংশোধন হতে পারে নাই। তার গায়ে যে দাগটা লেগেছে, তারপর থেকে সে দাগি হয়ে গেছে। যাই হোক, টিয়ারে ছোট ছোট অনেক কিছু দেখাইছে, কিন্তু গল্প বুঝায় নাই। আসলে টিজার এরকমই হওয়া উচিত। টিজার দেখবেন কিন্তু গল্প বুঝবেন না। আফরান নিশো একটা ভিড় থেকে বেরিয়ে আসতেছে, তাকে সবাই গুটি কয়েক মানুষ বাহাবা দিচ্ছে। কেন বাহাবা দিচ্ছে? আবার তার হাতে ব্লাড দেখা যাচ্ছে। সে কি আইন নিজের হাতে তুলে নিয়ে এমন কিছু করেছে যার কারণে জনগণ তাকে বাহাবা দিচ্ছে? অর্থাৎ দেখেন, বর্তমান প্রেক্ষাপটে যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে প্রশাসনের কাছে মানুষ খুব একটা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। প্রশাসনের বিচার একটু স্লোথ, একটু দেরিতে হয়। কারণ সেখানে মামলা আছে, প্রমাণ আছে, তারপরে প্রমাণ নিত হলে তারপরে সাজা, তারপরে সাজা এক্সিকিউট আছে, একটা লম্বা সময়। কিন্তু কোনো অপরাধী যখন অপরাধ করে, তখন যার উপরে সেই অপরাধটা হয় সেই লম্বা সময়টা অপেক্ষা করতে চায় না। সে চায় ইনস্ট্যান্ট বিচার। কারণ সে যখন ইনস্ট্যান্ট অপরাধ করছে যেরকম, তেমনি তার বিচারটাও ইনস্ট্যান্ট হতে হবে। এরকম সবাই ইনস্ট্যান্ট চায়, গরম গরম চায়। তো আফরান নিশো কি সেরকম কিছু করে ফেলছে? সে কি এমন কোনো বিচার নিজের হাতে করে ফেলছে যে মানুষ তাকে বাহবা দিচ্ছে? মানুষ তারে ঠিকই বাহবা দিচ্ছে, কিন্তু সে যখন জেলে গেছে দেখা গেল তারে জেলে কেউ একজন ফ্লাইং কিক দিয়ে শোয়ায় ফেলছে। কারণ মাইর খেয়ে আফরান নিশো জেলে শুয়ে পড়ছে, তার মানে জেলে সে ভালো থাকতে দিল না তাকে। জেলে অন্য যারা সন্ত্রাসী আছে তারা তার পিছে লাগছে এবং তাকে সন্ত্রাসীতে রূপান্তরিত করতে জেলের অন্যান্য বন্দিরা সহযোগিতা করছে। ওই কারণে বোধহয় বলছে যে একবার যার জেলের দাগ লেগে যায় সে সারা জীবন দাগী। তো এই টিজারে আরো কয়েকটা বিষয় পরিলক্ষিত, সেটা হচ্ছে যে টিজারের কালার গ্রেডিং, বিজিএম, কস্টিউম, ক্যারেক্টারাইজেশন।
আফরান নিশোর যে লুকটা, জেল থেকে বেরোনোর পরে লম্বা চুল, মুখে দাড়ি, জাস্ট মানে কিছুক্ষণের জন্য না আমি তব্দা খেয়ে গেলাম। এটা কি আফরান নিশো? মেকআপ কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আফরান নিশোর ডেডিকেশনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এই লম্বা দাড়ি, এই লম্বা চুল, সে কিন্তু পরচুলা ব্যবহার করে নাই। রিয়েল দাড়ি, রিয়েল চুল। আর সে যে ডেডিকেশনটা দেখাইছে তার এই সিনেমার জন্যে, সে যে চুল বড় করেছে, দাড়ি বড় করেছে, চুল তার আগে থেকে মোটামুটি বড়, কিন্তু এত বড় না। এই চুল বড় করা, দাড়ি বড় করা, এগুলো নিয়ে সে কিন্তু কোনো ফেসবুকে পোস্ট দেয় নাই। সে কিন্তু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে লেখে নাই যে আমি আমার এই সিনেমার জন্য এত কষ্ট করেছি, যেটা আপনারা সিনেমায় দেখতে পাবেন। সে কিন্তু মানুষের সিম্প্যাথি, মানুষের ভালোবাসা, মানে সে যে কষ্ট করছে সেটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাতে দেয়। আমি আমি নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যে সিনেমার জন্য তো একটা একটা হিরো কষ্ট করবে, এটাই স্বাভাবিক। এটা আবার জানান দেওয়ার কি আছে? আফরান নিশো তার প্রতিটা সিনেমার জন্য যেভাবে তৈরি করেছে নিজেকে একটা ক্যারেক্টারের জন্য, এটাই একটা একটা জেনুইন আর্টিস্টের কাজ। আমরা কথায় কথায় হলিউডের শিল্পীদের সঙ্গে কম্পেয়ার করি আমাদের শিল্পীদের, যে ওদের মতো কেন হয় না। তাই ওদের মতো হওয়ার জন্য মিনিমাম চেষ্টাটা তো দরকার। সেই মিনিমাম চেষ্টা কয়জন করে? সেই মিনিমাম চেষ্টা যে কয়জন করে তার মধ্যে একজন এই আফরান নিশো। একটা সিনেমার জন্য অনেকটা দিন সময় নেওয়া, একটা সিনেমার গল্পের মধ্যে, চরিত্রের মধ্যে নিজেকে ফিট করানো, সেই চরিত্রে বসবাস করা, সেই চরিত্র নিয়ে খেলা। চরিত্র নিয়ে খেলা ভাই, খেলাটা অন্য জায়গায়, খেলাটা ক্যারেক্টারে। আরেকটা ছোট্ট সিনে দেখাইছে শহীদুজ্জামান সেলিমকে, সম্ভবত কোনো একটা মানুষ কোপাইতেছে সে। উফ, ভায়োলেন্স। ভায়োলেন্সের কথা যখন বললাম তখন আরো কিছু কথা বলতে হয়। এই যে অন্য যে কটা সিনেমা আসতেছে, প্রত্যেকটা সিনেমার মধ্যে মূল প্রতিপাদ্যটাই হচ্ছে ভায়োলেন্স। জিন 3 হরর সিনেমা, ওইখানেও কিন্তু ভায়োলেন্স। ভায়োলেন্স মানুষের এই মুহূর্তে এত পছন্দ কেন হইল আমি জানি না। মানুষ এই মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো কেন এত পছন্দ করতেছে আমি বুঝতে পারি না। একটা জিনিস আমার মাথায় কাজ করে, সেটা হলো গিয়া যে যখন নিজের উপরে অন্যায় হয়, সেই অন্যায়ের প্রতিবাদ যখন সে নিজে করতে পারে না, তখন সে অন্যের ভিতরে নিজেকে আবিষ্কার করে। তখন সিনেমার হিরোর মধ্যে সে নিজেকে আবিষ্কার করে। সে তখন মনে করে সিনেমার হিরোটা যেভাবে এই ভায়োলেন্সটা দেখাইছে, সে নিজে যেন ওইভাবে ওই কাজগুলো করতেছে। এই সুখটা সে সিনেমা দেখে নেয়। এই কারণে বোধহয় সিনেমার ভায়োলেন্সটা এই যুগের মানুষের কাছে খুব প্রিয় হয়ে গেছে। অ্যাকশন, গান ফাইট, হ্যান্ড ফাইট, প্রচুর অ্যাকশন থাকবে। দাগির এই 1 মিনিট 7 সেকেন্ডের যে টিজার দেখলাম, তাতে অ্যাকশনের কোনো কমতি থাকবে না। তবে ছোট্ট ছোট্ট অ্যাকশন দেখাইছে, লম্বা কোনো অ্যাকশন দেখানো হয় নাই। তবে অ্যাকশন যে থাকবে, মানে টান টান উত্তেজনা যে থাকবে সিনেমাতে, সেই বিষয়টা কনফার্ম। একটা সিনেমা দেখতে বসে আপনি যদি চোখের পলক ফেলতে ভুলে যান, একটা সিনেমা দেখতে বসে আপনি যদি ইন্টারভেলে ওয়াশরুমে না যান, পপকর্ন আনতে না যান, একটা সিনেমা দেখতে বসে আপনি যদি টাইটেল শেষ হওয়ার পরেও বসে থাকেন, তাহলেই তো সিনেমাটা সার্থক। একটা সিনেমার প্রতিটা সিকোয়েন্সে আপনি যদি, আপনার এক্সপ্রেশন যদি হয় ওয়াও, তাইলেই তো সিনেমাটা সার্থক। আমি টিজারের প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আমাকে বলতে, আমার আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়েছে ওয়াও। যাই হোক, বরবাদ, আমি দাগিকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম, যে হয়তো শিয়াব শাহিন সেই ছুঁয়ে দিল মন বানিয়েছে রোমান্টিক সিনেমা, আর এখন দাগি অন্য প্যাটার্নের একটা গল্প বানাচ্ছে। তারপরে শিয়াব শাহিনের জনরা না এটা, শিয়াব শাহিন রোমান্টিক জনরার, তাকে বলা হয় রোমান্টিক নাটকের কিং। সে দাগির মতো একটা গল্প যেভাবে চিত্রায়িত করেছে, এখানে সে তার মুন্সিয়ানার একেবারে 100% প্রতিফলন ঘটাইছে। টিজার যেভাবে আমাকে মুগ্ধ করেছে, এই টিজারের মতো করে যদি পুরো সিনেমাটা হয়ে থাকে, এই টিজারের মতো করে যদি আমাকে পুরো সিনেমাটাও মুগ্ধ করে, এই সিনেমার গতি কেউ রুখতে পারবে না।
এই সিনেমা প্যারালালি অন্য যে কোনো ভালো সিনেমার সঙ্গে এই সিনেমা প্যারালালি চলবে, পাল্লা দিয়ে চলবে, ধাক্কাধাক্কি দিয়ে চলবে, ঠেলাঠেলি করে চলবে, কিন্তু চলবে। দাগি সেই মাপের একটা সিনেমা হয়েছে। দাগের তমা মির্জার একটা ফ্রেম সম্ভবত দেখাইছে, সোনারা বিনতে কামালের একটা ফ্রেম দেখাইছে, আর শহীদুজ্জামান সেলিমের একটা ফ্রেম দেখাইছে। এই কয়েকটা ক্যারেক্টারকে এখানে স্পেসিফিক ভাবে শো করা হয়েছে টিজারে, কিন্তু একটা সিনেমায় তো 4টা ক্যারেক্টার না, নিশ্চয়ই আরো অনেকগুলো ক্যারেক্টার আছে। এখন সেই ক্যারেক্টারগুলোর ক্যারেক্টারাইজেশন কি হবে, সেই ক্যারেক্টারগুলোর আরো ব্যাপ্তি কি হবে, সেই জিনিসগুলো কিন্তু সিনেমার ভিতরে থাকবে। আমি যতদূর শিহাব শাহীনকে চিনি, তার সঙ্গে আমার অনেকগুলো নাটকে কাজ হয়েছে, তার সিনেমায় আমার কাজ হয় নাই, তার ওয়েব সিরিজে আমি কাজ করি নাই, কিন্তু তার অনেকগুলো নাটক ধারাবাহিকে আমি কাজ করেছি। সে প্রতিটি ক্যারেক্টারকে সে গুরুত্ব দেয়, প্রত্যেকটি ক্যারেক্টারের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, প্রত্যেকটি ক্যারেক্টারের একটা সমাপ্তি থাকে। আমরা অনেক সুপারহিট সিনেমা দেখছি শুধুমাত্র নায়কই সর্বেসর্বা, অন্যান্য ক্যারেক্টারের কোনো এন্ডিং নাই, অন্যান্য ক্যারেক্টারের কোনো স্টোরি নাই। বাট শিহাব শাহীন যেটা করে, তার গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারের একটা স্টোরি থাকে। আফরান নিশোকে এই ট্রেলার, এই টিজারে কয়েকটা ফেজে, কয়েকটা গেট আপে দেখা গেছে। একবার তাকে ইয়াং বয়সে দেখা গেছে, একবার বৃদ্ধ বয়সে দেখা গেছে, একবার জেলখানার ভিতরে দেখা গেছে, একবার তাকে অস্ত্র হাতে দেখা গেছে, সানগ্লাস হাতে পরা অবস্থায় দেখা গেছে। মানে আফরান নিশোর যে এখানে কয়েকটা সময়ের বর্ণনা এখানে থাকবে, স্পেসিফিকেশন থাকবে, এই বিষয়টা মোটামুটি বোঝা গেছে। মানে এটা একটা পিরিয়ডিক্যাল গল্প হতে চলেছে। আফরান নিশোর ছোটবেলা থেকে বৃদ্ধকাল পর্যন্ত এই লম্বা পিরিয়ডে অনেক ঘটনা প্রবাহ থাকবে, সেই ঘটনা প্রবাহর একটা সংকলন হবে দাগি। সেই ঘটনা প্রবাহের মধ্যে একটা জায়গায় হয়তো তমা মির্জা আসবে, একটা জায়গায় সুনারা বিনতে কামাল আসবে, একটা জায়গায় শহীদুজ্জামান সেলিম, তার একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে। রোমান্টিক কিছু ফ্রেমও এখানে, কয়েকটা ফ্রেমও এখানে আছে। সম্ভবত তমা মির্জাকে কোলে করে আফরান নিশো ছুটে চলেছে কোথাও, এরকম একটা ফ্রেমও দেখা গেছে। যাই হোক, জমে গেছে, কিন্তু খেলা কিন্তু জমে গেছে। দাগির এই টিজার আমাকে তো মুগ্ধ করেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।